দেখো পিঁপড়ে, এগুলো কিন্তু পিঁপড়ে, হ্যাঁ, লাল পিঁপড়ে যেগুলো মিষ্টিতে ধরে, এর ভেতরে ছিল চিনি। তো দেখো এখন কিন্তু একদম পরিষ্কার। তো আমি রেখেছিলাম এটার মধ্যে, আর দেখো সারা গায়ে পিঁপড়ে ধরে গেছে। তারপর আমি এই চাটুর মধ্যে, গরম চাটুর মধ্যে রুটি করার পর এটা বসিয়ে রাখাতে সব পিঁপড়েগুলো কিন্তু বাইরে চলে এসছে। তো এরকমও করতে পারো, বা রোদে নিয়ে রাখতে পারো। রোদে রাখাটা একটু, সবসময় তো রোদ সবার বাড়িতে মানে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি, আর এটা কই মাছ। কই মাছটা মার জন্য এনেছে, আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নুন মাখিয়ে নিচ্ছি, একটা তরকারি করব। তো সত্যি কথা বলতে কি, যা গরম পড়েছে তাতে মনে হচ্ছে না রান্না বান্না করে কিছু খাই, মনে হচ্ছে কি সব ছেড়ে ছুড়ে দিয়ে দূরে কোথাও দার্জিলিংয়ে চলে যাই। মানে সত্যি আর ভালো লাগছে না, মানে রান্নাঘরে আসলে না দমটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এসি চালিয়ে কতক্ষণ থাকা যায়, আর বেশিক্ষণ চালানোও তো ভালো না। তো যাই হোক, দেখো এসব বলে তো লাভ নেই, মানে দিন শেষে সেই খিদেটা তো পেয়েই যায়, কিছু তো খেতেই হবে। তো আজকে একটু চটজলদি ভাবছি ডিমের অমলেট করে একটু তরকারি করে ফেলি। মানে ডিম দিয়ে তো তরকারি করি, তো আজকে ভাবলাম একটু অমলেটের ঝোল করি। তো তার জন্যই দেখো 5টা ডিম একসাথে ফেটিয়ে নিলাম, এটাকে একটু অমলেট করে নেব। আর তার যে খোসাটা ডিমের, সেটা কিন্তু আমি ফেলছি না। মানে এটা দিয়ে কোনো রান্না বান্না করব সেটা কিন্তু নয়। এটা কিন্তু আমি আমার যে ছাদে যে গাছগুলো আছে, যেটার এখন জল ছাড়া বিশেষ কিছু একটা যত্ন আমি করতে পারছি না, তো এই ডিমের খোসাগুলো গুঁড়ো করে কিন্তু ওই গাছেই দেব। আর এটা কিন্তু ভীষণ ভালো ক্যালসিয়ামের কাজ করে। তো দেখো সবগুলো ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি, যেহেতু একটা বড় একটা অমলেট হয়েছে। কিন্তু এটা একটু উল্টানোটা একটু ডিফিকাল্টি আমার মনে হচ্ছিল যে ভেঙে যাবে। তো যাই হোক, মোটামুটিভাবে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। তো এই অমলেটের যে তরকারিটা করবো, এটা আমার মা খাবে না, আর ছেলে খাবে না। ছেলে ডিম খেতে একদমই পছন্দ করে না, অমলেটটা তো একেবারেই খেতে চায় না। ওকে একটু জোর জবরদস্তি করে একটু সেদ্ধ ডিমটা খাওয়ানোর চেষ্টা করি। তো দেখো নর্মাল একদম ডিমের ঝোল যেরকম হয় সেইভাবেই কিন্তু তরকারিটা করব, বিশেষ কিছু মানে অন্য কিছু ইউজ করছি না। তো যেটা বলছিলাম যে এত গরম পড়েছে, রান্না করতে করতে নিজেরই মনে হচ্ছে ঠান্ডা কিছু খেলে ভালো হতো। তো ছেলেকেও জিজ্ঞেস করলাম, আর ছেলের বাবা তো আছেই। তো ভাবলাম যে সবার জন্য তাহলে একটু লস্যি বানিয়ে নেওয়া যাক। তো যতই ভাবছি চিনিটা খাওয়া বাদ দেবো, চায়ে মাঝে মাঝে আমি একটু বাদও দিচ্ছি ঠিকই, কিন্তু এই লস্যির চক্করে কিন্তু প্রচুর চিনি খাওয়া হয়ে যাচ্ছে। আজকে লস্যিটা কিন্তু 3 জনের জন্য করেছি, কারণ বাবা বললো বাবা আজকে খাবে না, তো বাবার জন্য করিনি। বাবা করলেও কিন্তু খুব একটা মাছ খায় না, ওই অল্প একটু কাপে করে একটু খায়। তো যাই হোক, আজকে বাবা খাবে না, আজকে আমাদের 3 জনের জন্যই করে নিয়েছি। তো এইদিকে লস্যি টস্যি খেয়ে আবার দেখি রান্নায় দেখি মশলাটা কষেই গেছে। তো এবার কিন্তু এটাতে গরম জল দিয়ে দিলেই কিন্তু মোটামুটি ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। তো জলটা দিয়ে দিলাম, এবার আলুগুলো একটু সেদ্ধ হলেই কিন্তু ডিমের অমলেটটা দিয়ে দেবো, তাহলেই কিন্তু তোমার তরকারি একদম রেডি। আর শেষে নামাবার সময় কিন্তু একটু গরম মশলা দেবো, ব্যাস। তো দেখো আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। বেশি ঝোল রাখিনি, কারণ বেশি ঝোল হলে এটা আবার ভালো লাগবে না। তো তোমাদের কার কার এরকম ডিমের অমলেটের তরকারি পছন্দ একটু কমেন্ট করে জানিও। তো এদিকে মার কই মাছটা মানে মা খাবে, আর ছেলে হয়তো একটা খাবে। তো এটা পাতলা একটু ঝোল করে ফেলছি, কারণ আমি তেল কইটা খুব একটা করতে পারি না। তো এদিকে আমার মাছ রান্নাও কিন্তু কমপ্লিট। মাছ রান্নার ভিডিওটা যদিও আমার মানে কীভাবে যেন ডিলিট হয়ে গেছে, তার জন্য পুরো রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে পারলাম না। ও রান্নার কথা বলতেই আরেকটা কথা মনে পড়লো, যে আরেকটা অর্ডার আমার চলে এসছে, বিকেলবেলা ফ্রেঞ্চ ফ্রাই করার অর্ডার। তো ছেলেকে প্রথমে বলছিলাম যে করবো না, কারণ এত গরমে না কিছুতেই আর ইচ্ছে করছে না যে ওই দরকারি রান্নাটুকু ছাড়া ফ্যান্সি কোনো রান্না করি। তো ছেলে প্রথমে বুঝতে পেরেছে, মানে প্রথমে একটু না করছিল যে না করো, তারপরে বুঝতে পেরেছে যে না মার গরমে কষ্ট হবে। তো দেখো আমি কথা বলতে বলতে এদিকে ছাদে চলে এসেছি। আসলে কি ছাদে একটু না আসলে না, গাছগুলোকে না দেখলে না ভালো লাগে না।
তো ওই দরকার না হলেও সকালে একবার জল দিয়ে গেছি, তো এখন একবার একটু বিকেলের দিকে এসে একটু ভাবলাম কি একটু হাওয়া ঠাওয়া আছে নাকি, তো এসে দেখলাম যে না, বিশেষ কোনোই হাওয়া নেই, যাও হাওয়া তাও গরম লাগছে। তো বেশিক্ষণ আর দাঁড়ায়নি, পালিয়ে গেছি নিচে। তো যেটা বলছিলাম যে ছেলে পরে বুঝতে পেরেছে যে না মার একটু কষ্ট হবে, তো তখন বললো যে ঠিক আছে করতে হবে না আজকে, তো পরে একদিন তুমি করো কিন্তু। তো ছেলে তো পড়তে চলে গেছে, কিন্তু সত্যি কথা বলতে কি নিজেরই না আর ভালো লাগছিল না, যে এমনি তো কিছু বায়না করে না, খাওয়া জিনিস তো একেবারেই না, তো আজকে একটু বললো তো সেটা করব না। তো পরে কিন্তু আবার নিজেই রান্নাঘরে চলে গেলাম ফ্রেঞ্চ ফ্রাই করতে। তো চলো আজকে ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো গাছটায় কিন্তু কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আর এটার কথা তো নতুন করে কিছু বলার নেই। তো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার আগে একটু বিকালে চা না খেলে চলে, তো চলে আসলাম চা করে। তো দেখো ঘরে ঢুকলেই যেন শান্তি মনে হয়, একটু রান্নাঘরে তো একদম মানে আগুন হয়ে আছে সত্যি কথা বলতে। দেখো আমাদের দুজনের জন্য চা আর এক গাদা বিস্কুট, আর ক্যাডবেরিটা কিন্তু আমার ছেলের একটা বন্ধুর জন্য, ও এখন পড়তে যাবে, তো যাই বন্ধুটার সাথে পড়ে তাকেই কিন্তু দেবে। আর দেওয়ার কারণটা কি বলো তো, কারণ ওর বন্ধু গত কয়েকদিন আগে একটা যোগা কম্পিটিশনে গেছিলো, সেখানে কিন্তু খুব ভালো পজিশন পেয়েছে, তো তার জন্য ছেলেকে বললাম যে ওকে কিন্তু তোমার তরফ থেকে একটা গিফট দাও, তো সেটাই ও এখন দেবার। দেখো নাচটা দেখো, এরকমই নাচ কিন্তু ও সবসময় ঘরে করতে থাকে। ক্যাডবেরিটির দেওয়াটা কিছুই না, জাস্ট ওকে শেখানো যে অন্যের খুশিতেও কিন্তু খুশি হলে নিজেরই পরে ভালো লাগে। তো যাই হোক দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, ছেলে ওইদিকে পড়তে চলে গেছে। তো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কিন্তু আমি আলুগুলো এরকম পিস পিস করে একটু মোটা করে কেটে নিয়েছি, আর এটা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে রাখলাম। আর এটাকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে যাতে জল না থাকে এর মধ্যে। আচ্ছা শুকিয়ে নেওয়ার আগে ভুলে গেছি, শুকিয়ে নেওয়ার আগে কিন্তু এটাকে অল্প গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে। আর জলের মধ্যে একটু চিনি দিয়ে দিলে কি হয়, এটা মানে যে ক্রিস্পি ভাব বা কালারটা, ক্রিস্পি ভাব না সরি, কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। তো দেখো আমি একদমই হালকা জাস্ট একটুখানি মানে 5 মিনিটের মতো একটু ভাপিয়ে নিতে হবে গরম জলে, কারণ নলে পরে কিন্তু বেশি নরম হয়ে যাবে। তো এদিকে আমি ফ্যানের নিচে কিন্তু পেপার পেতে আলুগুলোকে ছড়িয়ে দিয়েছি যাতে এর মধ্যে একটুও জল না থাকে। এদিকে কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি, এটা ভাজতে একটু বেশি তেল লাগে। আর দেখো জল যদিও ছিল না, তাও একটুখানি কর্নফ্লাওয়ার আলুটার মধ্যে মেখে নিয়েছি যাতে জলটা যদিও কিছুটা থাকে গায়ে সেটাও যেন শুষে নেয়, আর এতে কিন্তু ক্রিস্পি ভাবটাও ভালো আসে। তো এবার আর কিছুই নেই, এবার একটু ডিপ তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু পুরোটা ভাজলে কিন্তু চলবে না, একবারে কিন্তু এটা হবে না, এটাকে কিন্তু দুবার করে ভাজতে হবে। মানে ওই প্রথমে ধরো 70% মতো ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে, তারপরে কিন্তু একদম ঠান্ডা করে আরেকবার ভাজতে হবে। তো দেখো আলুগুলো কিন্তু ভাজার পরে ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আরেকবার ভেজে নেব। আর সত্যি কথা বলতে কি যখন এটা করছিলাম তখন আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু এটা ভেবে ভালো লাগছিল যে এই কষ্টটা যখন আমার ছেলে খাবে, মানে এই কষ্টটা যে করলাম যখন এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ছেলে খাবে তখন ওর মুখে যে একটা আনন্দ হাসি ফুটবে, সেটা কিন্তু সব কষ্টকে হার মানায়। তো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে, এবার ওপর দিয়ে একটু গোলমরিচ আর বিট নুন ছিটিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নেব। আর পেপারের মধ্যে দিয়েছি, তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে সেটাও ইউজ করতে পারো যাতে এক্সট্রা তেলটা কিন্তু পেপারে থেকে যায়। তো চলো দেখি যার জন্য এত কিছু করা তার কেমন লাগে। তো খেতে খেতে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ক্রিস্পি হয়েছে, এত গরম ক্রিস্পি হয়েছে।